হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2024-এর নভেম্বর মাসে যে রেলওয়ে এএলপি সিবিটি 1 পরীক্ষা হলো, তার 28 নভেম্বর 2024-এর থার্ড শিফটের সবকটি ম্যাথের কোশ্চেন এই ভিডিওতে সমাধান করে দেব। এই কোশ্চেনগুলি তোমাদের আসন্ন রেলওয়ে এএলপি 2025-এর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এছাড়া রেলের এনটিপিসি, গ্রুপ ডি এবং অন্যান্য সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপকামিং ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? এটি ম্যাথের পার্ট নাম্বার 12 চলছে। এর আগে আমি 11টা শিফটের প্রশ্ন সমাধান করে দিয়েছি ম্যাথের, আর 15টা শিফটেরই রিজনিংয়ের কোশ্চেনও সমাধান করে দিয়েছি। তার প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করব। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই এএলপির সবগুলো শিফট, 14টা শিফটের, ঠিক আছে, 15টা শিফটে হয়েছিল, কিন্তু 14টা শিফটের আনসার কি একসাথে করে পিডিএফ দেয়া আছে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিও। ওকে, তো চলো প্রথম প্রশ্ন 1 নম্বর বলেছে, ভূমিতে অবস্থিত একটি বিন্দু থেকে 18 মিটার উঁচু একটি খুঁটিতে বাঁধা একটি পতাকার উপরের এবং পতাকার নিচের উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে পতাকাটির উচ্চতা কত? আচ্ছা, তো দেখো, এই একটা খুঁটি রয়েছে। এইখানে ধরো এটা 18 মিটার, এইখান থেকে এই পর্যন্ত 18 মিটার। এই উচ্চতা, এইখান থেকে পতাকা বাঁধা রয়েছে উপরের দিকে। এবার বলেছে যে খুঁটিতে বাঁধা একটি পতাকার উপরের এবং পতাকার নিচের উন্নতি কোণ। তো পতাকার নিচের যে উন্নতি কোণ সেটা কত? 30, এটা 30 ডিগ্রি। আর উপরের যে উন্নতি কোণ মানে পতাকার উপরের এই উন্নতি কোণ, এটা হলো তোমার 60 ডিগ্রি। ওকে, তো এবারে তোমাদের আমি শিখিয়েছিলাম যে যখন আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখি, এটাকে আরেকটু লম্বা করি, যখন আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখি তখন এই 30 ডিগ্রি কোণ যেটা হয়, তার সামনের যে বাহু সেটা যদি 1 থাকে, তাহলে 30 ডিগ্রি সংলগ্ন এই বাহুটা এটা হয়ে যায় √3, ঠিক আছে? রেশিওতে এটা 1 হলে এটা হয় √3। আর এটা যেহেতু সমকোণ, তাহলে এই কোণটা কত হবে? 60 হবে, কারণ বাকি দুটো মিলে 60, 30, 90। তাহলে 60-এর সামনের যে বাহু সেটা হয়ে যায় তোমার √3, আর সংলগ্ন বাহু হয় 1, ঠিক আছে? আচ্ছা, তো সেই হিসাবে আমি যদি এখানে দেখি 30 ডিগ্রির সংলগ্ন এই ভূমি এটা হয়ে যাবে √3, ঠিক আছে? আর 30 ডিগ্রির এই সামনের বাহু মানে এইখান থেকে এই পর্যন্ত এটা কত হবে? 1 হবে। ওকে, আর 60 ডিগ্রির সংলগ্ন, 60 ডিগ্রির ক্ষেত্রে কালিটা চেঞ্জ করে দেখাই আবার, এই যে 60 ডিগ্রির ক্ষেত্রে এইটা কত হবে? 1 হবে, সংলগ্ন যেটা সেটা 1, আর সামনের যেটা সেটা হয়ে যাবে কত? √3। এবার তুমি দেখো, এটা তো ভূমি, দুইবারই সেম, তাহলে একবার √3, একবার 1 রয়েছে, 1 রয়েছে, তো আলাদা হয়ে যাচ্ছে। তো এখানেও আমি √3 গুণ করে দেবো, তাহলে রেশিওতে যেহেতু এখানেও গুণ করতে হবে, উভয় পদের সঙ্গে √3 গুণ করে দিলাম রেশিওর। ওকে, তাহলে এইটা √3 ইন্টু √3 করলে কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। এবার এইখান থেকে এইটুকু যদি 1 হয়, তাহলে এইখান থেকে এই বাকি এইটুকু কত হবে বলো? 2 হবে। এই উপরের এইখান থেকে এই পর্যন্ত এটা হবে 2, কারণ 2 আর 1 তো 3 হয়, এখানে 3 আছে। আর প্রশ্নে 1 মানে কত? তাহলে 1 মানে হলো 18, তাহলে 2 কত হবে? 2 হয়ে যাবে 36, মানে পতাকাটার যে উচ্চতা সেটা হলো 36 মিটার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। এইবারে দেখো 8 নম্বর প্রশ্ন বলেছে, যদি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সবৃদ্ধি মূল নিজের 2.1/4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? দেখো, চক্রবৃদ্ধি সুদের হার বলেছে, আর সবৃদ্ধি মূল কত হচ্ছে? 2.1/4। 2.1/4 মানে তোমার 9/4, 4 দুগুণে 8 আর 1 9/4। অর্থাৎ আসল যদি তোমার 4 হয়, মানে প্রিন্সিপাল যদি 4 হয়, তাহলে সেটা সবৃদ্ধি মূল মানে অ্যামাউন্ট, সুদ আসলে কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এইটাই আমরা কি করব? 2 বছর বলেছে, তো এটাকে পাওয়ারে লিখবো। 4 হচ্ছে 2 এর স্কয়ার, আর 9 হচ্ছে 3 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো পাওয়ারে আমি 2 আনলাম,
এই যে 2 বছর পাওয়ারে যেটা থাকে সেটাই আমাদের কি হয়, বছর হয়, সময় হয়। ওকে, তাহলে 2 বছর হলো। এবার তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে 2 টাকা বিনিয়োগ করলে সেটা আমাদের সুদে আসলে 3 টাকা হচ্ছে, মানে সুদ পাচ্ছি 1 টাকা। তাহলে 2 টাকায় সুদ হয় 1 টাকা, তাহলে সুদের হার কত বলো, 50%। 2 এ 1 মানে কত, 50%। নেক্সট, এইবার দেখো এটা 11 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে যদি 2400 টাকাকে এ এবং বি এর মধ্যে 7:5 অনুপাতে বন্টন করা হয়, বি এর অর্থরাশি কত? তাহলে বন্টন করেছে 2400 টাকা, আর অনুপাতে মোট কত, 7 আর 5 12। তাহলে 12 মানেই তাহলে 2400। ঠিক আছে, চেয়েছে বি এর অংশ। বি এর অংশ কত, 5। 5 মানে কত? তো দেখো 200 গুণ 5 করলে আমাদের হয়ে যাবে 1000। ওকে, ক্লিয়ার? চলো এইবার দেখো এখানে এই প্রশ্নটা, এটা কত নম্বর, 15 নম্বরে আছে। বলেছে একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যের দামে বিক্রি করার দাবি করেন, কিন্তু একটি ভুয়ো ওজন ব্যবহার করেন এবং এইভাবে 25% লাভ করেন। 100 গ্রামের জন্য তিনি কত গ্রামের ওজন ব্যবহার করবেন? ঠিক আছে, দেখো যখনই আমাদের এরকম ভুয়ো ওজনের কথা আসবে তখন আমরা কি করব, তখন আমরা সিপিএসপি রেশিও করব, সিপিএসপি। ঠিক আছে, এবার বলেছে যে ক্রয় মূল্যের দামেই বিক্রি করার দাবি করছে, কিন্তু ভুয়ো ওজন ব্যবহার করেন, এইভাবে 25% লাভ করেন, লাভ করছে 25%। 25% মানে কত, 1/4। অর্থাৎ 4 টাকায় যদি কেনা হয় সে 1 টাকা লাভ করছে, 5 টাকায় বিক্রি করছে। তার মানে 4 সিপি হলে এসপি কত, 5। ওকে, 4 সিপি হলে এসপি হলো 5। এবারে চেয়েছে কি যে 100 গ্রাম এর জন্য তিনি কত গ্রামের ওজন ব্যবহার করেন। তো এইখান থেকে এই যে রেশিওটা আমি পাচ্ছি, এই রেশিওতে এটাকে যদি আমি গ্রামের রেশিও ধরি তাহলে 5 একক। দেখো সে 5 এককের দাম পাচ্ছে, দাম পাচ্ছে কতটা, 5 এককের। তার মানে সে দাম পাচ্ছে 100 গ্রামের, তাহলে 5 মানেই 100। কিন্তু তার কাছ থেকে টাকা যাচ্ছে কত টাকা, 4 টাকা। তো 4 4 মানে কত, 5 মানে 100 হলে 4 মানে কত, 5 দিয়ে কাটবো, 5 কুড়ি 100, 4 কুড়ি কত, 80 গ্রাম। অর্থাৎ তিনি 100 গ্রামের জায়গায় 80 গ্রামের ওজন ব্যবহার করছেন। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে দেখো 21 নম্বর প্রশ্ন। বলেছে 10% এবং 5% এর দুটি ধারাবাহিক ছাড় এত এর একটি একক ছাড়ের সমতুল্য। তাহলে 10% 5% ধারাবাহিক ছাড় আমরা সাকসেসিভ কি করি, -10 -5 ছাড়, তাই মাইনাস। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 10 গুণ 5/100। তো এখান থেকে কত পাবো, 10 5 15 পাবো। আর এখান থেকে দেখো 5 10 50 দিয়ে যদি আমি এটাকে কাটি, 50 দুগুণি 100, 1/2 হচ্ছে। 1/2 মানে কত, 0.5, তাই তো? তাহলে এটা হচ্ছে -15 প্লাস 0.5। তাহলে -15 প্লাস 0.5 যদি করি, প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 0.5 গেলে 14.5 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, -14.5%। এগুলো তুমি প্র্যাকটিস করলে এমনি মৌখিকভাবেই করতে পারবে, যে 10 10 5 15, তার থেকে তোমার যেহেতু 50 হচ্ছে, 50/100 মানে 0.5, 15 থেকে 0.5 গেলে 14.5। ওকে, নেক্সট। এইবারে দেখো এটা হলো তোমার 24 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে একদল মানুষের মধ্যে পুরুষ, মহিলা এবং শিশুরা রয়েছে। তাদের মধ্যে 40% পুরুষ, 35% মহিলা, বাকিরা হলো শিশু। তাদের গড় ওজন 70 কেজি, 60 কেজি এবং 30 কেজি। দলের গড় ওজন কত? দেখো এই কোশ্চেন যদি এক্স ধরে করো অনেক বড় হয়ে যাবে। কিভাবে করবে, তোমার রেশিও করে নেবে যে কতজন শতাংশ হিসাবে কতজন আমরা পাচ্ছি রেশিওতে। 40% পুরুষ, 35% মহিলা। তাহলে বাকিরা, বাকি কত থাকে দেখো, 40 আর 35 মিলে কত হয়ে যায়, 75 হয়ে যায়। টোটাল 100, তো 100 বিয়োগ 75 করলে কত হবে, 25। তার মানে 25% আমাদের কি হচ্ছে, শিশু হচ্ছে। ঠিক আছে, এবার এইটাকে অনুপাতে একটু কেটে ছোট করে নেবে। তো শতাংশ তিনটেরই কাটা চলে যাবে, আর 5 দিয়ে ভাগ করলে 5 8 40, 5 7 35, 5 5 25। ওকে, এখন তার নিচে তোমরা যে ওজন বলেছে সেটা লিখবে এরকম, 70 কেজি, 60 কেজি, 30 কেজি। তো
তো আমরা যে কোনো একটাকে 60ও ধরে নিতে পারি, 30ও ধরে নিতে পারি, 70ও ধরে নিতে পারি। আমি ধরে নিচ্ছি যে দলের গড়জন 60 ধরলাম, দলের গড়জন 60 ধরেছি, ঠিক আছে। তারপরে যোগ চিহ্ন দেবো, এবার একটা ব্র্যাকেট দেবো। এবার 60 ধরেছি, দলের গড়জন কি 60? নিশ্চয়ই না, 7 জনের 60। তাহলে বাকি এইখানে যে 8 জনের 70, তার মানে 8 জনের কত করে বেশি? 60-এর থেকে 10 করে বেশি। 60-এর থেকে 70 কত বেশি? 10 বেশি। তাহলে 8 জনের 10 করে বেশি হলে 8 10-এ কত বেশি? 80 বেশি। 8 10-এ কত বেশি? 80 বেশি, তাই প্লাসেই থাকবে, প্লাস 80, ঠিক আছে। এবার 60-এর থেকে 30 কত কম? 30 কম। এবার 30 কম কত জনের? 5 জনের। তাহলে 5 জনের 30 কম হলে 3 5 15, 150 কম, ঠিক আছে, তাই মাইনাস 150। এটাকে ভাগ করে দেবো টোটাল সংখ্যা দিয়ে, 8 7 15 5 20 দিয়ে ভাগ করে দেবো, তাহলে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 60, আর এখানে দেখো 150 থেকে যদি 80 আমি বাদ দেই, 150 থেকে 80 গেলে হয়ে যাবে 70। তাহলে মাইনাস, মাইনাস কেন? এটা বড়টার সাথে মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস থাকবে, তার সঙ্গে প্লাস হলে প্লাসে মাইনাসে মাইনাস। 70/20, 0 0 কাটা, 7/2 মানে 3.5। তো এটাকে একবারে আমি 3.5 লিখছি, ঠিক আছে। তাহলে 60 থেকে যদি 3.5 বাদ দেই, মানে 60 থেকে প্রথমে 4 বাদ দেবো, 56 হবে। আর 10 থেকে 0.5 বাদ দিলে 0.5 থাকবে, 56.5। এটা আমাদের অ্যান্সার। দলের গড়জন কত? 56.5। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো। এইবারে 34 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে যে এত এর মান নির্ণয় করুন। তো দেখো এখানে আমরা যদি এইটার বর্গমূল করি, তাহলে 16-র বর্গমূল কত? 4। 16-র বর্গমূল 4। তাহলে দশমিক আছে টোটাল কয় ঘর আগে? 4 ঘর আগে। তাহলে বর্গমূল করলে দুটো দুটো পেয়ার হয়, তার মানে তোমার 2 ঘর আগে দশমিক হবে। একটা শূন্য বসিয়ে দশমিক দিলাম 0, ওকে। এর সাথে গুণ হবে এটা। এটা যদি আমি করি, এখানে কি আছে? ঘনমূল আছে, মানে কিউব রুট আছে। তো এখানে দেখো 8-এর যদি আমি ঘনমূল করি তাহলে কত হবে? 2 হবে। আর এখানে যেহেতু ঘনমূল, তাই আমাদের তিনটে তিনটে পেয়ার, তাই তিনটে তিনটে শূন্যর জন্য আমাদের এখানে দুটো শূন্য পাবো। এই তিনটের জন্য একটা, এই তিনটের জন্য একটা, তাহলে 200 পেলাম। এই দশমিকটা উঠিয়ে দিলে এই দুটো শূন্য কাটা চলে যাবে, কারণ দশমিক উঠলে নিচে 100, তার সাথে এই দুটো শূন্য কাটা। 4 দুগুণী কত? 8 আমাদের অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার হলো 8। চলো নেক্সট। এইবারে আমাদের 36 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে যদি একটি সুষম বহুভুজের 65টি কর্ণ থাকে, তাহলে এই বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করুন। কর্ণ আছে 65, বাহুর সংখ্যা জানতে চেয়েছে। বহুভুজের কর্ণের সূত্র কি? n × n-3/2। এটা হলো কর্ণ। তাহলে বলেই দিয়েছে এই কর্ণেও কত? 65। তো কর্ণের সংখ্যা এত, এইটা সমান সমানই কত? 65, ওকে। তো n × n-3। এবার 65কে আমি ভাঙিয়ে লিখি, 65কে ভাঙিয়ে লিখি, 5 তেরং 65 গুণ 2। তো এবার এইটাকে এমন ভাবে ভাঙাবো যাতে একটা আমাদের n হলে আর একটা n-3 হয়। সেটা কিভাবে করতে পারি? দেখো 5 দুগুণী 10 যদি আমি একটা ধরি আর একটা যদি 13 ধরি, তাহলে n আমাদের 13 হলে দেখো n-3 এটা কত হচ্ছে? 10 হচ্ছে। দেখো 13 থেকে 3 n, মানে এটা 13, 13 থেকে 3 গেলেই 10। তাহলে এই যে দেখো 13 10-এ কত? 130, এখানে সেটাই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের n কত হচ্ছে? 13 হচ্ছে। বাহুর সংখ্যা কত? 13। n মানেই বাহু, ওকে। নেক্সট। এইবারে এটা 44 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে 84 মিটার ব্যাস বিশিষ্ট একটি গোলকের আয়তন নির্ণয় করুন। পাই এর মান 22/7 বলেছে। আচ্ছা, তো গোলকের আয়তন, গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। পাই কত? 22/7। আর কিউব, এটা হলো তোমার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? 84-র অর্ধেক 42, তো 42-এর কিউব, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমাদের সমাধান করলে অ্যান্সার পাবো। এখন এই জায়গাটায় আমাদের এটা কাটাকাটি যদি না করি, তাও আমি অ্যান্সার পেয়ে যাব। আমরা অপশান দেখব কিভাবে। এইখানটায় দেখো যেহেতু 22 আছে, যেহেতু 22 আছে, তার মানে 11 দ্বারা বিভাজ্য হবে। 11 যেটা আমাদের অ্যান্সার হবে, কারণ 22-এর 11 নিচের সাথে নিচে কোনো কিছু কাটার নেই, তার মানে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে চেক করি 11 দ্বারা বিভাজ্যতা। 11 দ্বারা বিভাজ্যতা চেক করব। 3 3 6 আর 3 9, আর এখানে দেখো 4 2 2 4 6 আর 4 10।
10 থেকে 9 গেলে 1, 11 দ্বারা বিভাজ্য না। 8 আর 3 11, আর 8 আর 3 11, আর 8 11 8 19, 19 থেকে 11 গেলে কত হয়? 8 হয়। এই 8 এক্সট্রা রয়েছে, তো এটাও বিভাজ্য না। আচ্ছা, এবার 3 0 6, তাহলে 6 আর 3 9, এখানে দেখো 4 4 8 1 9, তাহলে এদিকেও 9 হচ্ছে আর আমাদের এদিকেও 9 হচ্ছে, মানে জোড় স্থানের অঙ্কগুলো যোগ করেও 9 আর বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করেও 9, তো 9 থেকে 9 গেলে 0, মানে এটা 11 দ্বারা বিভাজ্য। ওকে, এবার এটা যদি আমি দেখি তাহলে দেখবো 3 3 6 আর 1 7, এই 4 1 5 আর 8 13, 13 থেকে 7 বিয়োগ করলে কত পাওয়া যায়? 13 থেকে 7 বিয়োগ করলে 6, 11 দ্বারা বিভাজ্য না, তার মানে এইটা আমাদের একমাত্র আছে যেটা 11 দ্বারা বিভাজ্য, তো এটা আমাদের অ্যান্সার 3 1 0 4 6 4 মিটার কিউব। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চলো এইবারে আমাদের 45 নম্বর বলেছে, নিম্নে প্রদত্ত কোন সংখ্যাটি 7 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য? 7 এবং 11 উভয় দ্বারা বিভাজ্যতা চেয়েছে। তাহলে আমি 7 দিয়ে যদি চেক করি, ছোট ছোট সংখ্যা আছে, তো 7 দিয়ে আগে চেক করি। 7 দিয়ে করলে তোমার 3 7 21, 4 3 43, 6 7 42, 1 4 14, 7 2 14, এটা 7 দিয়ে বিভাজ্য হচ্ছে। কিন্তু 11 দিয়ে কি বিভাজ্য হয় দেখি, তোমার 3 2 5, 5 4 9, 9 থেকে 5 গেলে কত হয়? 4 হয়, 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এটা 7 দ্বারা বিভাজ্য হলেও 11 দ্বারা হচ্ছে না। ওকে, কেটে দিলাম। এখানে দেখো 3 1 4, এটা 4 11 দ্বারা বিভাজ্য, কিন্তু 7 দিয়ে কি বিভাজ্য দেখি, 4 7 28, 2 1 21, 3 7 21, না 7 দ্বারা বিভাজ্য না। এটা যদি দেখি তোমার দেখো 7 1 8, 7 1 8 11 দ্বারা বিভাজ্য। 7 দিয়ে যদি আমি দেখি, 7 2 14, 3 7 37, মানে 5 7 35, 2 1 21, 3 7 21, এটা 7 11 দুটো দিয়েই বিভাজ্য হচ্ছে, তো এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এইবারে আমাদের 48 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে, একজন মালি তার আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40% বাড়িয়ে এবং প্রস্থ 20% কমিয়ে ক্ষেত্রফল বৃদ্ধি করেন। নতুন বাগানের ক্ষেত্রফল পুরনো বাগানের ক্ষেত্রফলের তুলনায় কত শতাংশ বেশি? তো এটা দেখো, তোমার দৈর্ঘ্য 40% বাড়িয়েছে, প্রস্থ 20% কমিয়েছে। আর আমরা জানি ক্ষেত্রফলে, আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু গুণাকারে থাকে তার মানে এটা সাকসেসিভে আমরা করতে পারবো। তাহলে 40% বাড়াচ্ছে মানে +40, 20% কমাচ্ছে -20, প্লাসে মাইনাসে মাইনাস, 40 গুণ 20/100। ওকে, এই দুটো শূন্যর সাথে উপরের দুটো শূন্য কাটা চলে যাচ্ছে। তাহলে এখানে 4 2 8, 20 আর 8 28, 40 থেকে 28 যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে? 12%, বড়টার চিহ্ন প্লাস আছে, +12%। তাহলে কত শতাংশ বেশি হবে? তোমার পুরনো বাগানের ক্ষেত্রফলের তুলনায় 12% বেশি হবে। নেক্সট, এবারে এটা আছে 49 নম্বর প্রশ্নে বলেছে, রিনা 8 কিমি প্রতি ঘন্টা গতিতে দৌড়ায়, 200 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তো দূরত্বকে আমরা বেগ দিয়ে ভাগ করলেই সময় পেয়ে যাব, তো 200 মিটার তাকে বেগ দিয়ে ভাগ করবো 8, কিন্তু বেগ আছে আমাদের কিমি প্রতি ঘন্টায় আর দূরত্ব মিটারে, তো এটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাব। মিটার প্রতি সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তো 5 8 40-এর সাথে উপরের এই 200-কে কাটলে 5 40 200, তো 8 দেখো এখানে 1/18, তো এটা হয়ে যাবে কি 5 গুণ 1/18, উল্টে গিয়ে 18 উপরে চলে যাবে, 5 18 90 সেকেন্ড। নেক্সট, এটা তো সায়েন্সের। এই একটা কোশ্চেন 53 নম্বর প্রশ্নে বলেছে, একটি পরীক্ষায় 30 জন শিক্ষার্থী উপস্থিত হয়েছিল, 12 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 80 এবং বাকিদের প্রাপ্ত নম্বরের গড় 75 হলে ক্লাসের প্রাপ্ত গড় নম্বর কত? ঠিক আছে, তো সেই আমরা ওই গড়ের যে অঙ্কটা করেছিলাম এর আগে ওরকমই করব। 12 জনের গড় হলো 80 আর টোটাল 30 জন, 30-এর মধ্যে 12 যদি বাদ দিয়ে দেই থাকে কত? 18 জন। 18 জনের কত বলেছে? 75, বাকিদের 75, মানে 30 থেকে 12 গেলে 18, তাদের 75। তো এইটার রেশিও করে নিলে 6 2 12, 3 6 18। তো এখন আমি গড় যে কোনোটা ধরে নিতে পারি, আমি ছোটটা 75 ধরে নিচ্ছি। ঠিক আছে, 75 গড় ধরলাম, প্লাস চিহ্ন দেবো, ব্রাকেট দেবো। এবার 75-এর থেকে 80 কত বেশি? 5 বেশি। 5 2 10, তাহলে +10, একটাই আছে, তাহলে 10-কে আমরা ভাগ করব 3 আর 2 যোগফল 5 দিয়ে, তো 5 দিয়ে কাটলে 5 2 10, এখান থেকে +2 পাবো। তাহলে 75 আর 2 যদি আমি করি কত হয়ে যাবে? 77। তাহলে ক্লাসের প্রাপ্ত গড় নম্বর কত? 77। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চলো এইবারে 56 নম্বর
প্রশ্নে বলেছে 60 এবং 90 এর মধ্যবর্তী সমস্ত মৌলিক সংখ্যার যোগফল হলো ড্যাশ। তো 60 এবং 90 এর মধ্যবর্তী মৌলিক, 60 এর পরে মৌলিক 61, 62, 63, 64, 62, 66, 67 মৌলিক, 67 পরে 71 মৌলিক, 71 এর পরে 73 মৌলিক, 73 এর পরে তোমার 79 মৌলিক হয়, আর 83 মৌলিক, আর 89 মৌলিক। এইগুলো যোগ করতে হবে, যোগ করলে যেটা পাবো সেটাই অ্যান্সার। ঠিক আছে, তো যোগ আমি করব না, তোমরা যোগ করবে, যোগ করে কোনটা অ্যান্সার হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, নেক্সট। এইবারে আমাদের 59 নম্বর বলেছে 5টি ক্রমিক সংখ্যার যোগফল 260 হলে প্রথম ও শেষ সংখ্যার যোগফল কত হবে। 5টার যোগফল যদি 260 হয়, 5টার গড় কত, 5 দিয়ে ভাগ করে দেবো, 5 5 25 আর 5 দুগুণি 10, 52 হচ্ছে গড়। এবার ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যার ক্ষেত্রে কি হয়, গড় যেটা হয় সেটা মাঝেরটা হয়, তার মানে এ পাশে দুটো থাকবে, এ পাশে দুটো, তাহলে দেখো 2 2 4, মাঝখানেরটা নিয়ে 5। ঠিক আছে, তাহলে এবার 52 আমাদের চেয়েছে কি প্রথম ও শেষ সংখ্যা, প্রথমটা কত হবে, প্রথমটা আমাদের হবে 50। ঠিক আছে, আর যেটা শেষ, শেষ কত হবে 50, আর এদিকে 52 পরে 53, এটা হয়ে যাবে 54। এটা 53, এটা 54, 52 আগে 51, তার আগে 50। ওকে, তাহলে প্রথমটা 50 আর শেষেরটা 54, এই দুটো যোগ করলে কত পাবো, 50 যোগ 54 অর্থাৎ 104। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এইবারে আমাদের 60 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে যদি একটি নির্দিষ্ট ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করা হয়, লবের সাথে 1 যোগ করা হচ্ছে এবং হর থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে এটি 1 হয়ে যায়। যদি ওই ভগ্নাংশের লব অপরিবর্তিত রাখা হয় এবং হরের সাথে 1 যোগ করা হয়, তাহলে এটি 2/3 হয়ে যায়। ভগ্নাংশটির লব ও হরের ধনাত্মক পার্থক্য নির্ণয় করুন। আচ্ছা দেখো, যদি আমাদের বলেছে কি লবের সাথে 1 যোগ করা হয়, আমি ভগ্নাংশটা ধরে নিচ্ছি x/y। তো লবের সাথে যদি আমি 1 যোগ করি আর হরের থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়, তাই এটা 1 এর সমান হয়ে যায়। তো এবার এখান থেকে এটা আমরা কি পাই, দেখো এটাকে ওপাশে নিয়ে গেলে x + 1 = x - 1। ওকে, তো x যদি এ পাশে চলে আসে, ঠিক আছে, ও সরি, এটা তো y, আমি x লিখেছি, y, x/y তো ভগ্নাংশটা, তো y - 1, তো yটা যদি এপাশে চলে আসে x - y, আর এই একটা যদি ওপাশে চলে যায়, তাহলে এটা প্লাস ছিল ওপাশে মাইনাস হয়ে যাবে, এপাশে অলরেডি -1 আছে, তো -1 আবার -1, মাইনাসে মাইনাসে প্লাস, 1 আর 1 2 হবে, তো -2। ঠিক আছে, আচ্ছা, তো যেটা চেয়েছে অ্যান্সার পেয়ে গেছি, যে ভগ্নাংশটির লব ও হরের ধনাত্মক পার্থক্য কত। দেখো লব আর হর এই দুটো পার্থক্য করলে -2 পাচ্ছি, তো মাইনাসটা আমরা ধরবো না, তা ধনাত্মক পার্থক্য কত, 2। ঠিক আছে, ধনাত্মক পার্থক্য মানে যেটা পার্থক্য বেরোবে সেটা ধনাত্মক আকারে নিতে হবে, কারণ পার্থক্য আমরা কি করি, ধনাত্মক আকারেই নেই। ঠিক আছে, আচ্ছা, তো 2 আমাদের অ্যান্সার। ওকে, পরের এইটার দরকার নেই আমাদের এখানে। নেক্সট, এইবারে এটা 65 নম্বর প্রশ্নে বলেছে একটি আবদ্ধ ঘনকের একটি অন্তঃকর্ণের বর্গ হলো 2175 সেমি স্কয়ার, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত সেমি স্কয়ার হবে। আচ্ছা, আবদ্ধ ঘনকের অন্তঃকর্ণের বর্গ বলেছে কত, 2175, অন্তঃকর্ণের বর্গ। ঠিক আছে, তো অন্তঃকর্ণ সূত্র কি হয়, অন্তঃকর্ণ, অন্তঃকর্ণ হয়ে যায় তোমার √3a²। ঠিক আছে, √3a², এটা হলো অন্তঃকর্ণের অন্তঃকর্ণ। এবার এইটার কি বলেছে, এইটার বর্গ, তো এটার যদি আমি বর্গ করি সেটাই কত হবে, 2175। তো এখানে স্কয়ারের সাথে এটা কাটা চলে যাচ্ছে, 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 সাথে 21, তারপরে তোমার 3 25 75, কত 725, তাহলে a² কত হচ্ছে, 725 হচ্ছে। আমাদের চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 6a², মানে 6 গুণ বাহু স্কয়ার, তাহলে এইখানটায় আমি 6 গুণ করে দিলে আমাদের এটা সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে, তো 6 গুণ করে দেবো, যেটা পাবো সেটাই অ্যান্সার। তো তোমার 6 গুণ যদি করি, 5 6 30 0 হাতে 3, 6 2 12 3 15 5 হাতে 1, 6 দিয়ে 6 7 42 1 43, 4350 অপশন, চারেরটা অপশন ডি এরটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখবো এই যে 68 নম্বর
বলেছে এক্স এর মান -1, তাহলে এটা কত? এখানে যদি -1 বসাই, -1 এর স্কোয়ার করলে, দেখো স্কোয়ার করা মানে কি দুইবার গুণ হওয়া, তো মাইনাসে -1 গুণ যদি -1 করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে। মাইনাসে যদি ভিতরে সংখ্যা থাকে, তার যদি বর্গে পাওয়ারে তোমার পজিটিভ থাকে, পজিটিভ বলছি কেন, যদি জোর থাকে, যদি পাওয়ারে আমাদের জোর থাকে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তো এটার বর্গ করলে কত পাবো? 1 পাবো, আর এটা -5, 5 থেকে 1 বিয়োগ করলে 4, তো -4 আমাদের অ্যান্সার। নেক্সট, এইবারে 72 নম্বর প্রশ্ন বলেছে আরব একা 6 দিনে এবং ববিতা একা 8 দিনে একটি কাজ করতে পারে। আরব 6 দিনে, ববিতা 8 দিনে। আরব এবং ববিতা 2400 টাকা অর্থের বিনিময়ে কাজটি গ্রহণ করে। চৈতন্যের সাহায্যে তারা কাজটি 3 দিনে শেষ করে। ববিতার প্রাপ্ত অর্থের পরিমাণ কত? আচ্ছা, আরব 6 দিনে, ববিতা 8 দিনে। আরব ও ববিতা 2400 টাকা অর্থের কাজ করে। এবার চৈতন্যের সাহায্যে 3 দিনে, তার মানে চৈতন্যের সাহায্যে বলতে আরব, ববিতা এবং চৈতন্য। আরব ও ববিতাকে চৈতন্য সাহায্য করছে, 3 জনে তোমার 3 দিনে শেষ করে। তো এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক বের করব, কত হবে? 24 হবে এদের লসাগু, 6 দিয়ে করলে 4 6 24, 3 8 24, 3 8 24। তো এ যদি 4 একক কাজ করে, বি করে 3 একক, তাহলে সি কত করবে? 4 আর 3 সাথে সাথে কত যোগ করলে 8 হয়? 1 যোগ করলে। সি করে 1 একক। তো ববিতার প্রাপ্ত অর্থের পরিমাণ আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে ববিতা যতটা একদিনে, যার মানে দেখো ক্ষমতা অনুযায়ী টাকা পায়, ঠিক আছে। তাহলে ববিতার ক্ষমতা কত? ববিতা বলেছে, এখানে মার্ক করছি কেন? ববিতা তো এই যে, ববিতার ক্ষমতা কত? 3, ঠিক আছে। টোটাল কত? 8। 8 এর মধ্যে ববিতা পাবে 3, তাহলে তোমার 2400তে কত? ঠিক আছে, 8 দিয়ে কাটলে 3 8 24, 300, 3 3 900 আমাদের অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। ও, এটা আমাদের ডিআই কোশ্চেন রয়েছে। বলেছে যে এটা কত নম্বর? 74। সারণীটি প্রদত্ত বছরগুলিতে একটি পরিবারের ব্যয় দেখায়। 2011 এবং 2012 সালে পরিবারটির খাদ্যের জন্য মোট ব্যয় কত? খাদ্যের জন্য 11 আর 12, 11 আর 12তে মোট ব্যয় হচ্ছে 2000, এখানে 2500, 4500, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সটে যাই। এবারে 75 নম্বর প্রশ্নে বলেছে 1988 সালে একটি শহরের জনসংখ্যা 50,000 ছিল। এক বছরে 1989 সালে 25% বৃদ্ধি পেয়েছে, পরের বছরে 1990 সালে 30% কমে যায়, পরের বছর 1991 সালে 40% বৃদ্ধি পায়। 1991 সালের শেষে জনসংখ্যা কত ছিল? আচ্ছা, প্রথমে 1988তে কত ছিল? 50,000। 25% বৃদ্ধি পেয়েছে, 25% মানে 1/4, 4-এ 1 বেড়েছে, মানে তোমার পরের বছর 4-এ 1 বেড়ে 4 থেকে 5 হয়েছে। 4 মানে এত ছিল, বেড়ে 5 হয়েছে, ঠিক আছে, গুণ। 30% কমেছে, 30% 3/10, 10-এ 3 কমেছে, তার মানে আগে 10 থেকে থাকলে এখন হয়েছে 7। যেটা বার করবো সেটা সবসময় উপরে দেবো, ঠিক আছে। তো এবার কমারটা পরেরটা বার করছি, তাই উপরে 7 দিয়েছি। এবার 40% বেড়েছে, 40% মানে 2/5, তো 5-এ 2 বেড়েছে, তার মানে 5 ছিল, হয়েছে কত এখন? 7। তাহলে সেটাই চেয়েছে যে এখন কত হয়েছে 1991 সালের শেষে। তো কাটাকাটি করলেই অ্যান্সার আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো তোমার 4 5-এ 20, 20 10-কে 200, 20 10-কে 200-র সাথে এখানে দুটো শূন্য কাটা দিলে আর 2 দিয়ে 250, ঠিক আছে। দেখো 4 5-এ 20, 20 10-কে 200, 200 দিয়ে এটাকে কাটবে, 250 পাবে, ঠিক আছে। 250 হলো, তার সাথে আমরা এটাকে গুণ করব। তো দেখো 7 সাথে 49 গুণ 5 করলে 49 গুণ 5 245, তার সঙ্গে 250 গুণ, তো 25 দিয়ে গুণ করলে 0, 5 25, 125-এর 5, সাথে আমার 12, 4 25 100, 100 আর 12 যোগ করলে তোমার 112-এর 2, ঠিক আছে। থাকে কত? 11, তো 25 দুগুণী 50, 11 61, এইটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, তো সব কোশ্চেন কমপ্লিট এই শিফটের। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যেটা তোমাদের ওই যে যোগ করে আনসার বলতে বললাম, ওটা কমেন্ট করো কত আনসার হয়, ঠিক আছে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।